আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ৩৩ বছর পর উৎসবমুখর পরিবেশে চলছে জাকসু নির্বাচন। সকাল ৯টায় শুরু হয়েছে ভোট, একটানা চলবে বিকেল ৫টা পর্যন্ত। ক্যাম্পাস জুড়ে কঠোর নিরাপত্তা। নেপাল জুড়ে থমথমে পরিস্থিতি। অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নিয়ে সেনাবাহিনীর সাথে আন্দোলনকারীদের টানাপোড়েন। কাঠমান্ডু থেকে আজ দেশে ফিরছে বাংলাদেশ দল। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বাগেরহাটে চলছে ৪৮ ঘণ্টার হরতাল। ফরিদপুরেও টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে স্থানীয় বিক্ষোভ। জনবল সংকটের কারণে নির্মাণের ১ বছরও চালু হয়নি নরসিংদীর মা ও শিশু কল্যাণ কেন্দ্র। সেবা বঞ্চিত স্থানীয়রা দ্রুত চালুর দাবি। এবং বন সংরক্ষণে পাড়া বন গড়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন খাগড়াছড়ির পাবলাখালীর বাসিন্দারা। সারা দেশের বনভূমি রক্ষায় অনুপ্রেরণা যোগাবে বলছেন সংশ্লিষ্টরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘ ৩৩ বছর পর উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে সকাল ৯টায় শুরু হয়েছে ভোট গ্রহণ। বিরতিহীনভাবে চলবে বিকেল ৫টা পর্যন্ত। জাকসু নির্বাচনে এবার মোট ভোটার ১১,৮৯৭ জন। ২৫টি পদে ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক নারী পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ পরিচালক ড মোহাম্মদ মহিউদ্দিন জানান, ২১টি কেন্দ্রে ২২৪টি বুথে চলছে ভোট। ভোট গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে গণনা করা হবে। এদিকে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী মোতায়েন রয়েছে ক্যাম্পাস জুড়ে। হল ক্যান্টিন ছাড়া বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব ভাসমান দোকানপাট। সেই সঙ্গে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। পরিচয়পত্র দেখিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। আমার মনে আছে ১৯৯২ সালে জাকসু ইলেকশন হয়েছিল। দীর্ঘদিন পরে অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে এই ইলেকশন শুরু হয়েছে। বিশেষ করে আমি খুশি এই কারণে, এই ইলেকশনটা আসলে শুধু জাহাঙ্গীরনগর পরিবারের চাহিদা ছিল না, এটা আসলে সমগ্র বাংলাদেশের জনগণের চাহিদা ছিল। তা আমরা এই দায়িত্ব নেওয়ার পরে আমরা প্রায় বিগত ৯ মাস অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজন করার চেষ্টা করেছি এবং আমরা গত রাত প্রায় ৩টা পর্যন্ত খেটে দেখেছি। প্রত্যেকটা জায়গায় আমরা ভিজিট করেছি এবং কোথাও কোনো আশা করার কোনো সমস্যা নাই। তো খুব সুন্দর এবং আনন্দঘন পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আমি নিজেও দেখলাম যে ছাত্রীরা এখানে এসে ভোট দিচ্ছে, তাদের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে এবং বিশেষ করে হল কর্তৃপক্ষের সবাই, প্রভোস্ট মহোদয় সহ সবাই উপস্থিত আছেন এবং পোলিং অফিসার থেকে, রিটার্নিং অফিসার থেকে সবাই উপস্থিত আছেন এবং যে সিস্টেমে আমরা করেছি সেই সিস্টেমের মতে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং আমি আশা করি যে সারাদিনের মধ্যে ছাত্রীরা এসে তাদের এই ভোটাধিকার প্রয়োগ করবে। এবং দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভোট কেন্দ্রের খবর রাখছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। কথা বলছি তার সাথে। মুশফিক, সকাল ৯টা থেকে তো ভোট গ্রহণ শুরু হয়ে গেছে, তো এখনো পর্যন্ত কেন্দ্রে ভোটার শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং ভোটের পরিবেশ কেমন মনে হচ্ছে? তনুজা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মীর মোশাররফ হোসেন হলে। এই হলে আমরা তুলনামূলক বেশি শিক্ষার্থীর বা ভোটারের উপস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে নারীদের যে হল, বিশেষ করে বেগম খালেদা জিয়া হলে কিন্তু আমরা ছিলাম, সেখানে কিন্তু আসলে ৯টায় ভোটটা শুরু করা সম্ভব হয়নি। মানে যারা নির্বাচন কমিশনার বা নির্বাচনের সাথে জড়িত যারা ছিলেন, পোলিং এজেন্ট এবং প্রিসাইডিং অফিসার, তারা প্রস্তুত ছিলেন। তবে ভোটার সমাগম কিন্তু আসলে আমরা দেখেছি যে প্রথম ভোটটা পড়েছিল ৯টা ২০ মিনিট নাগাদ, মানে ২০ মিনিট পরে। তারা বলেছেন যে আসলে দীর্ঘ ৩৩ বছর পর আসলে নির্বাচন, আসলে একটু ঘাটতি তো
রয়েই যায় প্রস্তুতির। তো সেই ক্ষেত্রে আসলে ভোটটা একটু বিলম্বেই শুরু হয়েছে বিভিন্ন হলে। তবে আমরা মীর মোশাররফ হোসেন হলে আসার পর কিন্তু প্রার্থীদের কাছ থেকে কয়েকটি অভিযোগ পেয়েছি, সেই অভিযোগটা একটু জানাতে চাই। সেটা হচ্ছে তারা বলেছেন বিভিন্ন হলে বিশেষ করে শিবির সমর্থিত যে প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটের যে ভিপি প্রার্থী মোহাম্মদ আরিফুল্লাহ, তিনি বলেছেন যে বিভিন্ন হলে আসলে ভোটারদের চাইতে যে ব্যালট পেপার সেটা কিন্তু আসলে বেশি গিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। এবং এই ব্যাপারে প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলার পরেও বা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলার পরেও আসলে কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন। এবং তিনি আরও বেশ কিছু অভিযোগ করেছেন। তবে তারা সব প্রার্থী কিন্তু স্বস্তি প্রকাশ করছেন যে অন্ততপক্ষে 33 বছর পর হলেও আসলে নির্বাচনটা আসলে হচ্ছে, যেটা আসলে তাদের প্রাণের দাবি ছিল। এবং তারা কিন্তু বিশেষ করে শিবিরের যিনি সভাপতি, শিবিরের যিনি ভিপি প্রার্থী, তিনি কিন্তু আসলে তাদের বিজয়ের ব্যাপারে আসলে নিশ্চিত বলে তিনি জানিয়েছেন। আমরা একটু তার সাথে একটু কথা বলতে চাই। আমাদের সাথে এখন আছেন সমন্বিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোহাম্মদ আরিফুল্লাহ, শিবির সমর্থিত প্যানেলের। মোহাম্মদ আরিফুল্লাহ, ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন সংক্ষেপে বলবেন, আর কোনো প্রকার প্রভাব বিস্তার করার কোনো চেষ্টা আসলে করা হচ্ছে কিনা? জি, দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্টুডেন্টদের মধ্যে অবশ্যই আবেগ উদ্দীপনা কাজ করছে যে 33 বছর পর তারা একটু নির্বাচন পেয়েছে এবং সেটার ইতিহাসের অংশ হতে পারছে তারা। তো কিন্তু দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই আমরা বলেছি যে বিভিন্ন হলগুলোতে এবং ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ইভেন এমএইচ হলেও একটু আগে আমরা দেখতে পেয়েছি যে ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থীরা অবস্থান করছেন। আমরা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন আছেন ওনাদেরকে জানিয়েছি, কিন্তু কার্যত এখনও কোনো ব্যবস্থা নেয়নি। কোনো প্রকার প্রক্টোরিয়াল টিম থেকেও কেউ আসেনি, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কেউ আসেনি। কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিলেন যে 6টার পরে যাদেরকে পাওয়া যাবে ফৌজদারি আইনে গ্রেফতার করা হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো আমরা পদক্ষেপ নিচ্ছে বলে দেখতে পাচ্ছি না। কারণ আমি এখানে আছি, এখন পর্যন্ত কেউ আসেনি। এ হলো বিষয়। আর হচ্ছে সালাম বরকত হলের বিষয়ে একটা বলেছিলাম, সেখানে টোটাল ভোটার সংখ্যা 299 জন, কিন্তু ব্যালট পেপার গেছে 400টা। এই 101টা ব্যালট পেপার অতিরিক্ত কেন গেছে এটার কোনো সদুত্তর চাওয়া হয়েছে, কিন্তু কেন গেছে সেটার উত্তর দিতে পারেনি। এই বিষয়গুলো আমাদের পরিস্থিতি এবং আপনাদের বিজয়ের বিষয়ে আপনারা কতটুকু? জি, দীর্ঘ 35 বছর আমরা এই ক্যাম্পাসে কোনো ধরনের কার্যক্রম করতে পারিনি। তো 5ই আগস্ট জুলাই বিপ্লবের পরবর্তীতে আমরা এই ক্যাম্পাসে প্রকাশ্যে যখন কার্যক্রম করা শুরু করছি, স্টুডেন্টরা আমাদেরকে সাদরে গ্রহণ করেছেন। এবং ইতিমধ্যে যে নির্বাচনী প্রচারণার সময় ছিল সেই সময়গুলোতে আমরা বিভিন্ন আবাসিক হলগুলোতে স্টুডেন্টদের কাছে গিয়েছি এবং আমাদের প্যানেলে যারা নারী প্রার্থী আছেন তারা নারীদের যে হলগুলো আছেন সেখানে গিয়েছেন। তার পাশাপাশি যে আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট বা ফ্যাকাল্টিগুলোতে গিয়েছি, সেখানে স্টুডেন্টদের সাথে সরাসরি কথা বলেছি, আমাদের ইশতেহারগুলো তুলে ধরেছিলাম। স্টুডেন্টরা আমাদেরকে খুবই সাদরে গ্রহণ করেছেন। এখন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয় একটি নির্বাচন আমরা উপহার পাই, তাহলে আমরা মনে করি যে আমাদের পূর্ণাঙ্গ প্যানেল জয়লাভ করতে পারবে বলে প্রত্যাশা করে। আপনাকে ধন্যবাদ। তনুজা, যেমনটি বলছিলেন মোহাম্মদ আরিফুল্লাহ, তিনি কিন্তু বেশ কিছু অভিযোগও করেছেন। সর্বশেষ যেটা বলতে চাই যে জাকসু যে নির্বাচন, কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীদের সংখ্যা থাকলেও ঠিকঠাক, কিন্তু হল সংসদ নির্বাচনে কিন্তু আসলে অনেক প্রার্থীরাই কিন্তু আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতা আসলে জয়লাভ করে ফেলেছে। কারণ প্রার্থীদের প্রার্থিতা না করতে চাওয়ার যে কারণটা, সেই কারণে। তো এমনভাবেই আসলে চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন। এখনো পর্যন্ত পরিস্থিতি আমরা স্বাভাবিক দেখেছি। পুরো ক্যাম্পাস জুড়ে 1500-র মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে যে কোনো ধরনের অপতৎপরতা বা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য। এখনো পর্যন্ত আমাদের তেমন কোনো কিছু আসলে চোখে পড়েনি। দিনের আরও সিংহভাগ সময় বাকি আছে, দেখা যাক যে কি হয় এবং ভোটটা কতটুকু সুষ্ঠু হয়। এবং সবাই আশা করছে সুষ্ঠু একটি নির্বাচন এই জাকসুতে হবে, এমনটাই আশা করছে সবাই। তো এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। এবার 23টি এবং সিনেটে 5 জন ছাত্র প্রতিনিধি সদস্যের বিপরীতে মোট 322টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই বাছাই শেষে ভিপি পদে 19 জন, জিএস পদে 14 এবং এজিএস পদে 16 জনের প্রার্থিতা বহাল রয়েছে। বাদ পড়েছে 7 জন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, ডোপ টেস্টের তথ্য প্রদান না করা, ফর্মের তথ্য এবং অন্যান্য ডকুমেন্ট না থাকায় রাকসু এবং সিনেটের 7 জন প্রার্থীর তালিকা প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা আগামী 14 সেপ্টেম্বর প্রকাশ করা হবে। এরপর 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশিত হবে।
এবার নেপাল প্রসঙ্গ। নেপালে 2 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ এবং বিক্ষোভে কমপক্ষে 25 জন নিহত ও 6 শতাধিক মানুষ আহত হওয়ার পর এখনও থমথমে পরিস্থিতি দেশ জুড়ে। বিক্ষোভের মুখে সরকার পতনের পর রাস্তায় নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে সেনাবাহিনী। শুক্রবার পর্যন্ত কারফিউ বাড়ানো হয়েছে কাঠমান্ডুতে। এদিকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নিয়ে দেখা দিয়েছে টানাপোড়েন। এর মধ্যে বিক্ষোভকারীদের প্রতিনিধি দল সেনা সদর দপ্তরে গিয়ে অন্তর্বর্তী নেতৃত্ব নিয়ে আলোচনা করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম বেশ জোরে সোরেই শোনা যাচ্ছে। 2016 থেকে 2017 পর্যন্ত নেপালের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ছিলেন সুশীলা কার্কি। এছাড়াও সরকারবিহীন নেপালে ব্যাপক লুটপাট ও ব্যাংক ডাকাতির খবর মিলেছে। ধারণা করা হচ্ছে দেশটিতে চলমান বিশৃঙ্খলার সুযোগ নিচ্ছে সংগঠিত অপরাধী চক্র। এদিকে সবকিছু ঠিক থাকলে আজই নেপাল থেকে দেশে ফিরবে বাংলাদেশ ফুটবল দল। কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষের সবুজ সংকেত পাওয়ায় বেলা 11:30টায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ বিমানে দেশে ফিরবে জাতীয় দল। শুধু খেলোয়াড় নয়, আটকে থাকা ক্রীড়া সাংবাদিকরাও ফিরবেন একই বিমানে। এশিয়ান কাপ বাছাই পর্বের প্রস্তুতির অংশ হিসেবে নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলতে গিয়ে বিপদে পড়েন জামাল ভুঁইয়ারা। নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে লক্ষ্য পূরণ হয়নি। প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করার পর টিম হোটেলে বন্দী অবস্থায় দিন পার করতে হয় কাবেরার দলকে। ফুটবল দল, কোচ, অফিসিয়াল এবং 11 জন সাংবাদিক সহ 56 জনকে সেনাবাহিনীর বিমানে ফিরিয়ে আনা হচ্ছে। এবার অন্যান্য প্রসঙ্গ। বাগেরহাটে 4টি আসন কমিয়ে 3টি করার প্রতিবাদে সর্বদলীয় ঐক্যজোটের ডাকে 48 ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন চলছে আজ। এর আগে বুধবার সকাল 6টা থেকে জেলার গুরুত্বপূর্ণ সড়ক এবং মহাসড়কে আগুন জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে হরতাল পালন করে সর্বদলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা। এর সাথে যোগ দেয় স্থানীয়রা। দূরপাল্লার পরিবহন বন্ধের পাশাপাশি হরতালের কারণে বন্ধ রয়েছে দোকানপাটও। এর আগে বাগেরহাটবাসীর দাবির প্রেক্ষিতে 18 আগস্ট শুনানিতে 2 আসনের বাগেরহাট সদর উপজেলাকে 1 এবং কচুয়া উপজেলাকে প্রস্তাবিত 3-এর সাথে সমন্বয় করে 3টি আসন বহাল রেখে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্মাণের 1 বছর পেরিয়ে গেলেও জনবল সংকটের কারণে চালু হয়নি নরসিংদীর রায়পুরায় প্রায় 5 কোটি টাকা ব্যয় নির্মিত 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। ফলে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি দ্রুত চালুর দাবি এলাকাবাসীর। নরসিংদী প্রতিনিধি আল আমিন হোসেনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন খায়রুল ইসলাম। 2024 সালে আধুনিক সুযোগ সুবিধা সহ 5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় মরজাল ইউনিয়নের 10 শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র। কিন্তু 1 বছর পার হলেও চালু হয়নি চিকিৎসা সেবার কার্যক্রম। কর্তৃপক্ষ প্রয়োজনীয় জনবল নিয়োগ না দেওয়ায় নষ্ট হয়ে যেতে বসেছে প্রয়োজনীয় আসবাবপত্র। চিকিৎসা সেবা নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন রোগীরা। কোনো গর্ভবতী মহিলা এখানে আসবে, কোনো সেবা এখানে পাওয়া যাচ্ছে না। এই মেডিকেলটা অনেক আগে থেকেই তৈরি। অত্র এলাকার মানুষ আসে ঘুরে যা, আমরা সহ কোনো ওষুধপাতি আমরা এই পর্যন্ত পাইছি না। ল্যাবের যে সরঞ্জাম এবং পরিবেশটা নিশ্চিত করতে পারলে আমাদের ইউনিয়ন এবং পার্শ্ববর্তী ইউনিয়ন এবং অন্যান্য জনবল এখানে সেবা নিতে পারবে। এই হাসপাতালটার কার্যক্রম পূর্ণোদ্যমে চালু করলে এলাকাবাসী এবং জনগণ উপকৃত হবে। গত বছর ডিসেম্বর মাসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একজন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দিলেও ল্যাব সরঞ্জাম ও অন্যান্য স্টাফ না থাকায় তিনিও অলস সময় কাটাচ্ছেন। খুব দ্রুত যদি এগুলো জনবলের সংকটটা দূর করা যায়, আমরা এখানকার যে এই অঞ্চলের যে মা ও শিশুদের সেই স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করতে পারবো। জনবল নিয়োগ দিয়ে কেন্দ্রটি দ্রুত চালুর বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান জেলা পরিবার পরিকল্পনার এই কর্মকর্তা। রিক্রুটমেন্ট কমপ্লিট হলে যদি আমাদের অধিদপ্তরের হাতে পর্যাপ্ত জনবল থাকে, মেডিকেল অফিসার বা অন্যান্য যে সমস্ত ম্যান পাওয়ার ওখানে নিয়োগ দিতে হবে, সেগুলো হলে নিশ্চয়ই আমাদের এখানে পোস্টিং পাবো। সুন্দর ভবন ও আধুনিক সুবিধা থাকা সত্ত্বেও চিকিৎসা সেবা না পাওয়ায় হতাশ স্থানীয়রা। দ্রুত এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি চালুর দাবি তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
বন সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় রোল মডেল এখন খাগড়াছড়ি দীঘিনালার পাবলাখালীর বাসিন্দারা। এখানে ৭০০ একরের বেশি জায়গা জুড়ে তারা গড়ে তুলেছেন বন সংরক্ষণের এক অনন্য উদ্যোগ, যাকে মৌজা বন বা পাড়া বন বলছেন তারা। জেলা জুড়ে এমন ৫৯টি পাড়া বন টিকিয়ে রাখতে কাজ করে যাচ্ছেন স্থানীয়রা। খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। দীঘিনালার পাবলাখালীতে অবস্থিত মৌজা বন ভিলেজ কমন ফরেস্ট বা ভিসিএফ নামে পরিচিত। এ বনে রয়েছে গর্জন, চাপালিশ, বনজলপাই, তেলসুর, উড়িয়াম সহ বহু প্রজাতির গাছ। এছাড়াও রয়েছে হরিণ, বনমোরগ, ভাল্লুক, ময়না, টিয়া সহ নানা বনজ প্রাণীর আবাস। আরও রয়েছে ৬টি ছড়া ও ঝর্ণা। এই ছড়ার পানি ব্যবহার হচ্ছে আশপাশের কৃষিজমিতে। স্থানীয়রা জানায়, বন থাকলে তাদের জীবন ও জীবিকাও টিকে থাকবে। গ্রামের একটা আইন করেছি, যে গাছ কাটবে ওখান থেকে তাকে আইন অনুসারে শাস্তি, জরিমানা দিতে হবে। এখানে অনেক প্রজাতির গাছ, অনেক প্রজাতির পশু পাখি এবং হচ্ছে সোরা, জিরি, অনেক কিছু এখানে সমাহার। অনেক বন্যপ্রাণী, অনেক পশু পাখি এবং বড় বড় গাছ দেখা যায়, আর বিভিন্ন প্রজাতির সাপ এই দেখা যায়। আমরা এটা সংরক্ষণ করব। বন সংরক্ষণে আর্থিক সহায়তা দিচ্ছে ইউএনডিপি, আর বাস্তবায়নে কাজ করছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। প্রত্যেকটি জিরি এবং ঝর্ণা এবং ছড়া হচ্ছে সচল আছে, পানি প্রবাহ খুবই আশাব্যঞ্জক এবং হচ্ছে এখানকার হচ্ছে মাতৃ গাছ এবং বিভিন্ন প্রজাতির গাছ আনটাচের মধ্যে এখনো আছে, যেটা হচ্ছে আমাদেরকে খুবই আশা জাগাচ্ছে। স্থানীয়দের আন্তরিকতার কারণেই এখানকার জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব হচ্ছে। খাগড়াছড়ি জেলা পরিষদ এই পাড়াবনগুলো সমৃদ্ধ করার জন্য একটা প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্প বাস্তবায়নে যদি বন বিভাগের কোনো সহযোগিতা প্রয়োজন পড়ে, আমরা আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য প্রস্তুত। পাবলাখালীর মানুষের এই উদ্যোগ সারা দেশের বনভূমি রক্ষায় অনুপ্রেরণা যোগাবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জামাত ইসলামী ক্ষমতায় গেলে আগের মতো আর কমিশন, বাণিজ্য, টেন্ডারবাজি হবে না। যোগ্যতার ভিত্তিতে কাজ হবে। নারীদের সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করে কাজের স্বাধীনতা দেয়া হবে। স্থানীয় প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন জামাত ইসলামী মনোনীত যশোর ২ ঝিকরগাছা চৌগাছা আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ। তিনি বলেন, এদেশে বসবাসকারী মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আইন সবার জন্য সমান, তাই অধিকারও সমান। এ সময় সবাইকে মিলেমিশে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি। যে আমরা ইলেকশন করি, জনগণ যাকে নিক, ডাজন্ট ম্যাটার, আমরা এলাকার উন্নয়নের জন্য সবাই যদি একসাথে কাজ করি, এটাই আমি মনে করি সবচেয়ে যশোরের জন্য আমি মনে করি একটা সবচেয়ে ভালো এবং বড় জিনিস হবে। এবার খেলার খবর এবং শুরুতেই এশিয়া কাপ। হংকংয়ের বিপক্ষে খেলা দিয়ে আজ রাতে এশিয়া কাপ জয়ের মিশন শুরু করছে বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ কয়েকটি সিরিজে ব্যাটে হাতে আলো ছড়িয়েছেন টপ অর্ডার ব্যাটাররা। তাই ৪ ছক্কার টি-20 ফরম্যাটে আশাবাদী বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। অনুশীলনে ফুরফুরে মেজাজে আছে টাইগাররা। নেটে বোলিং আর ব্যাটিংয়ে সময় কাটান লিটন দাস এবং তাসকিন আহমেদরা। তবে পচা শামুকে পা কাটতে চান না লিটন, তাই প্রতিপক্ষ হংকংয়ের বিপক্ষে বড় জয়ই চাইছেন তিনি। এদিকে পঞ্চমবারের মতো এশিয়া কাপে অংশ নিচ্ছে হংকং। গ্রুপ পর্ব থেকেই প্রতিবার তাদের ফিরতে হয়েছে। এবার অঘটন ঘটানোর প্রত্যাশা দলটির। যদিও এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে ৯৪ রানে হেরেছে তারা। আবুধাবিতে আজ রাত ৮:৩০টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। ৩৩ বছর পর উৎসবমুখর পরিবেশে চলছে জাকসু নির্বাচন। সকাল ৯টায় শুরু হয়েছে ভোট, একটানা চলবে বিকেল ৫টা পর্যন্ত। ক্যাম্পাস জুড়ে কঠোর নিরাপত্তা। নেপাল জুড়ে থমথমে পরিস্থিতি। অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নিয়ে সেনাবাহিনীর সাথে আন্দোলনকারীদের টানাপোড়েন। কাঠমান্ডু থেকে আজ দেশে ফিরছে বাংলাদেশ দল।
আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বাগেরহাটে চলছে ৪৮ ঘণ্টার হরতাল। ফরিদপুরেও টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে স্থানীয় বিক্ষোভ। জনবল সংকটের কারণে নির্মাণের ১ বছরও চালু হয়নি নরসিংদীর মা ও শিশু কল্যাণ কেন্দ্র। সেবা বঞ্চিত স্থানীয়রা দ্রুত চালুর দাবি। এবং বন সংরক্ষণে পাড়া বন গড়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন খাগড়াছড়ির পাবলাখালীর বাসিন্দারা। সারা দেশের বনভূমি রক্ষায় অনুপ্রেরণা যোগাবে বলছেন সংশ্লিষ্টরা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।